Hey everyone, Assalamualaikum. Welcome back to Fahim's Law Essential World and it's me, Muhammad Fahim. So dear learners, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে the transfer of land under the provisions of land law. এখন the question is land law নামে কি বাংলাদেশে কোনো আইন রয়েছে কিনা? The answer is না, land law নামে আমাদের বাংলাদেশে কোনো আইন নেই। তাহলে আমি কেন ল্যান্ড ল বলছি এখানে? ল্যান্ড ল বলছি কারণ আমাদের বাংলাদেশে ভূমি রিলেটেড মিনিমাম ১০ শতাধিক আইন রয়েছে। আর এই ১০ শতাধিক এই সকল আইনকে সমষ্টিগতভাবে আমরা বলছি কি ল্যান্ড ল, অর্থাৎ ভূমি রিলেটেড অথবা ভূমি সম্পর্কিত আইন, লাইক দি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, the Contract Act 1872, the Estate Acquisition and Tenancy Act 1950, the Registration Act 1908, and the Public Demand Recovery Act 1913. এরকম আরও ১০ শতাধিক আইন আমাদের বাংলাদেশে রয়েছে ভূমি রিলেটেড, যেগুলোকে সমষ্টিগতভাবে আমরা কি বলছি ল্যান্ড ল বলছি। Dear learners, before starting my today's lesson, please make sure to hit the subscribe button and to turn the notification bell so that you don't miss out any upcoming videos of Fahim's Law Essential World. Now let's begin with today's lesson. What is transfer of land? Transfer of land means an act by which a living person conveys his land or the rights upon such land to one or more other living persons. কি বলা হলো এখানে? এখানে বলা হলো ট্রান্সফার অফ ল্যান্ড মানে হচ্ছে একটা কাজ, যে কাজের মাধ্যমে কি করা হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে ওই জমিটিকে বাই এ লিভিং পারসন টু অ্যানাদার লিভিং পারসন। ওকে, এখন লিভিং পারসন বলতে এখানে কি বোঝানো হচ্ছে? লিভিং পারসন সম্পর্কে সেকশন 5 অফ দি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 বলা হয়েছে, লিভিং পারসন মিনস এ কোম্পানি অর এ অ্যাসোসিয়েশন অর বডি অফ ইন্ডিভিজুয়ালস ওয়েদার ইনকর্পোরেটেড অর নট। অর্থাৎ লিভিং পারসন বলতে তাদের কি বোঝাবে? একটা কোম্পানিও একটা লিভিং পারসন, অ্যাসোসিয়েশনও একটা লিভিং পারসন, অথবা একজন ব্যক্তি সেও কি একজন লিভিং পারসন অ্যাজ পার সেকশন 5 অফ দি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। Mode of the transfer of land. As per the Transfer of Property Act 1882, সেখানে 5 ধরনের মোডের কথা বলা হয়েছে, যেই মোডগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো ট্রান্সফার করতে পারবো দি ল্যান্ড ফ্রম ওয়ান পারসন টু ওয়ান অর মোর লিভিং পারসনস। ওই 5 ধরনের মোড কি? সেটা হচ্ছে সেল, মর্টগেজ, লিজ, গিফট অ্যান্ড এক্সচেঞ্জ। এছাড়াও আমাদের কাছে কি রয়েছে আরও মোড রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি ল্যান্ড ট্রান্সফার করতে পারি টু অ্যানাদার পারসন, লাইক উইল, ওয়াক অফ, ট্রাস্ট, পার্টিশন, বেনামি ট্রানজ্যাকশন এটসেট্রা। এখন আমরা আলোচনা করব সেল নিয়ে। সেল কি? সেল নিয়ে মূলত আলোচনা করা হয়েছে আন্ডার সেকশন 54, 54A, 55, 56 অ্যান্ড 57 অফ দি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। সেল বলতে বোঝানো হচ্ছে এখানে এ ট্রান্সফার অফ ওনারশিপ ইন এক্সচেঞ্জ ফর এ প্রাইস। অর্থাৎ সেলের মাধ্যমে কী করা হচ্ছে একটি জমিতে যে একজন ব্যক্তির মালিকানা থাকে, ওই মালিকানাটা কী করা হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে টু অ্যানাদার পারসন ইন এক্সচেঞ্জ ফর এ প্রাইস। সেকশন 54 এখানে বলতেছে দি এক্সচেঞ্জ ফর এ প্রাইস, এটা হতে পারে পেড অথবা পার্টলি পেড অ্যান্ড পার্টলি প্রমিসড টু পেড। অর্থাৎ একটা জমি বিক্রি হয়েছে 1 কোটি টাকায়, এখন হতে পারে ওই বিক্রির সময় সে কী করেছে 1 কোটি টাকা দিয়ে দিয়েছে অর্থাৎ পেড করে দিয়েছে, অথবা 50 লক্ষ টাকা পে করেছে অ্যান্ড 50 লক্ষ টাকা আফটার 15 ডেজ কী করবে সে পে করবে। ইন এ সেল দেয়ার ইজ অ্যান অ্যাবসলিউট ট্রান্সফার অফ রাইটস অন দি প্রপার্টি সোল্ড। অর্থাৎ যে প্রপার্টিটা বিক্রি করা হচ্ছে ওই প্রপার্টির মধ্যে প্রপার্টির মালিকের যত ধরনের রাইট ছিল ওই রাইটগুলো কী করা হয় ট্রান্সফার করা হয় টু দি বায়ার, অর্থাৎ যে প্রপার্টিটি ক্রয় করতেছে। এখন যদি আমরা এই ডেফিনেশনটাকে অর্থাৎ সেলের ডেফিনেশনটাকে ভাঙি, তাহলে এখানে আমরা 4টা এলিমেন্টস পাবো। 4টা এলিমেন্টস কি? যেখানে কন্ট্রাক্ট ফর সেল, অর্থাৎ যখন একটা ল্যান্ড বিক্রি করা হয় অনেক সময় দেখা যায় এখানে
বায়না চুক্তি অথবা বায়না দলিল কী করা হয়, আবার অনেক সময় বায়না দলিল করা হয় না, সরাসরি কী করা হয়, সেল করা হয়। দেন এক্সিকিউশন অফ ডিড অ্যান্ড রেজিস্ট্রেশন। এক্সিকিউশন অফ ডিড বলতে বোঝানো হচ্ছে যখন অর্থাৎ যে জমির যে মালিক আছে সে যখন জমিটাকে সম্পাদন করছেন অর্থাৎ যখন সিগনেচার করছেন তখন এখানে বিবেচনা করা হয় যে তিনি দলিলটা কী করেছেন, সম্পাদন করেছেন, অ্যান্ড এটা অবশ্যই সাব রেজিস্ট্রার অফিস থেকে কী করতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর কী করতে হবে, জমিটাকে ট্রান্সফার করতে হবে টু দি বায়ার, অর্থাৎ যে জমিটা কিনেছে ক্রয় করেছে তাকে কী করতে হবে, ওই জমির পজিশনটা ট্রান্সফার করতে হবে। অ্যান্ড ওই বায়ার কী করবে, এখানে একটা পেমেন্ট করবে, অর্থাৎ যেটা তাদের দুজনের মধ্যে কী করা হয়েছিল, ফিক্স করা হয়েছিল যে এই জমির জন্য আমি 1 কোটি টাকা দিব, সে 1 কোটি টাকা কী করবে, পে করবে টু দি সেলার। এখন দি কোয়েশ্চেন ইজ কন্ট্রাক্ট ফর সেল কি? কন্ট্রাক্ট ফর সেল বলতে বোঝানো হচ্ছে when the seller and the buyer agree to sell and purchase the property respectively, a contract is formed between themselves. অর্থাৎ যখন কিনা একজন সেলার অ্যান্ড বায়ার কী হচ্ছে, মিউচুয়ালি অর্থাৎ রেসপেক্টিভলি তারা এগ্রি করছে যে সে একটা জমি সেল করবে অ্যান্ড বায়ার সেই জমিটা কী করবে, পারচেস করবে, তখন তাদের মধ্যে একটা কী হচ্ছে, কন্ট্রাক্ট তৈরি হচ্ছে। আর এই কন্ট্রাক্টটাকে মূলত বলা হচ্ছে কন্ট্রাক্ট ফর সেল। আর এই কন্ট্রাক্ট ফর সেলটাকে অবশ্যই কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে আন্ডার সেকশন 17A অফ দি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908। যদি রেজিস্ট্রেশন না করে তাহলে কি এই বায়না দলিলের কোনো ভ্যালু অথবা মূল্য থাকবে না, এটা ভ্যালুলেস হয়ে পড়বে। নাও মর্টগেজ। মর্টগেজ নিয়ে আলোচনা করা হয়েছে আন্ডার সেকশন 58 থেকে 98 পর্যন্ত অফ দি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। মর্টগেজ মানে কি? মর্টগেজ মিন্স the transfer of an interest in a specific immovable property as security for the repayment of a debt. কি বলা হলো, মর্টগেজে মূলত কী করা হচ্ছে, একটা ইন্টারেস্ট ট্রান্সফার করা হচ্ছে অন অ্যান স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি অ্যাজ সিকিউরিটি ফর দ্য রিপেমেন্ট অফ এ ডেপ্ট। ফর এক্সাম্পল ধরেন ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংক থেকে কী করেছে, মিস্টার শামস 50 লক্ষ টাকা লোন নিয়েছেন। এখন মিস্টার শামস যে 50 লক্ষ টাকা কী করবে, রিটার্ন করবে অথবা রিপেমেন্ট করবে টু দি ব্র্যাক ব্যাংক এর সিকিউরিটি কি? এখানে তো কোনো সিকিউরিটি নেই। এই জন্য কী করবেন, মিস্টার শামস ফর এক্সাম্পল তার 20 বিঘা জমি আছে, এই জমিটা তিনি মর্টগেজে রাখবেন অথবা বন্ধকে রাখবেন টু দি ব্র্যাক ব্যাংক, যে এটা তোমরা কী করো, সিকিউরিটি পারপাসে রাখো। অ্যান্ড আমি যখন এই 50 লক্ষ টাকা কী করব, রিপেমেন্ট করে দিব, তখন তোমরা আমাকে ওই জমিটা কী করবা, ফেরত দেবা। এটাই হচ্ছে মূলত মর্টগেজ। মর্টগেজের মধ্যে মূলত যে ইন্টারেস্টটা প্রদান করা হয় এটা কিন্তু অ্যাবসলিউট ইন্টারেস্টটা প্রদান করে না, জাস্ট এটা টেম্পোরারিলি কী করে, একটা অথবা পার্শিয়াল একটা কী করে ইন্টারেস্ট এখানে প্রদান করে টু দি ব্র্যাক ব্যাংকে। যদি মর্টগেজের ডেফিনেশনটা আমরা ভাঙি তাহলে এখানে আমরা 3টা এলিমেন্টস পাবো। ফার্স্ট অফ অল, দেয়ার মাস্ট বি এ ট্রান্সফার অফ অ্যান ইন্টারেস্ট। এখানে কী করবেন, ওই যে জমিটা বন্ধক রাখতেছে, ওই বন্ধকের টাকার ফলে কী করতেছে, ওই জমিতে একটা ইন্টারেস্ট ট্রান্সফার করতেছে টু দি ব্র্যাক ব্যাংক। সেকেন্ড, এটা কি হবে, অবশ্যই একটা স্পেসিফিক ইমুভেবল প্রপার্টির উপরে হতে হবে, অর্থাৎ নির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট একটা সম্পত্তি হতে হবে। ওই সম্পত্তিটা কী করতে হবে, অ্যাজ এ সিকিউরিটি পারপাস ব্র্যাক ব্যাংকে দিতে হবে অথবা ব্র্যাক ব্যাংকের কাছে বন্ধক রাখতে হবে। অ্যান্ড থার্ডলি, যে ট্রান্সফার মাস্ট বি মেড টু সিকিউর দি পেমেন্ট অফ এ লোন। অর্থাৎ এই যে ট্রান্সফারটা করা হচ্ছে একটা জমির অথবা একটা জমি যে বন্ধক রাখা হচ্ছে, এটা ইন্টারেস্ট ট্রান্সফার করা হচ্ছে জমির উপর, এটা কী করা হচ্ছে, অ্যাজ এ সিকিউরিটি পারপাস রাখা হচ্ছে যে আমি ওই লোনটাকে কী করে দেবো, রিপেমেন্ট করে দিব। নাও দি রেজিস্ট্রেশন অফ মর্টগেজ। রেজিস্ট্রেশন অফ মর্টগেজ সম্পর্কে বলা হয়েছে আন্ডার সেকশন 59 অফ দি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। এখানে কি বলা হয়েছে, ফর এক্সাম্পল এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কী করেন, লোন নেন, ফর এক্সাম্পল মিস্টার শামস এখানে কী করলেন, লোন নিলেন ফ্রম দি ব্র্যাক ব্যাংক 100 টাকা অথবা তার অধিক, লাইক 5000 টাকা কী করলেন, সে এখান থেকে লোন নিলেন। এখন এই লোনের এগেনস্টে কী করতেছে, একটা জমি সে বন্ধক রাখতেছে অ্যান্ড ওই জমির উপর কী করতেছে, একটা রাইট ট্রান্সফার করতেছে টু দি ব্র্যাক ব্যাংক।
এই যে মর্টগেজটা করলো, এই মর্টগেজটাকে কী করতে হবে, অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে অ্যাজ পার দি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908। উইদাউট দি রেজিস্ট্রেশন অফ এ মর্টগেজ এটা কি থাকবে না, কোনো ভ্যালিডিটি থাকবে না যখন ওই মর্টগেজের ভ্যালুটা কখন 100 টাকা বা তার অধিক হবে। ক্লাসিফিকেশন অফ মর্টগেজ, ক্লাসিফিকেশন অফ মর্টগেজ সম্পর্কে বলা হয়েছে আন্ডার সেকশন 58। এখানে 6 ধরনের ক্লাসিফিকেশন সম্পর্কে বলা হয়েছে, যেমন সিম্পল মর্টগেজ, মর্টগেজ বাই কন্ডিশনাল সেল, ইউসুফ্র্যাকচারি মর্টগেজ, ইংলিশ মর্টগেজ, মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডস অ্যান্ড অ্যানোমালাস মর্টগেজ। আপনারা এই প্রত্যেকটা মর্টগেজ সম্পর্কে একটু বাসায় পড়ে নেবেন, কারণ এগুলো সম্পর্কে আমি বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যদি আপনাদের এই বিষয় সম্পর্কিত কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই এই ক্লাসিফিকেশনের উপরে একটা আলাদা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। নাও লিজ, লিজ সম্পর্কে আলোচনা করা হয়েছে আন্ডার সেকশন 105 থেকে 117 অফ দি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। লিজ বলতে কি বোঝায়? লিজ মিনস এ ট্রান্সফার অফ এ রাইট টু এনজয় সাচ প্রপার্টি। এখানে কি বলা হলো, লিজের মাধ্যমে কি করতেছে, একটা প্রপার্টি ট্রান্সফার করা হচ্ছে ওই প্রপার্টিটাকে কী করার জন্য, এনজয় করার জন্য। মূলত লিজের মাধ্যমে দি পজিশন রাইটটাকে কী করা হয়, ট্রান্সফার করা হয় টু দি ট্রান্সফারি বাই দি ট্রান্সফারার ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম, একটি নির্দিষ্ট সময়ের জন্য। এটা হতে পারে 6 মান্থ, 1 বছর, 2 বছর কিংবা 5 বছর। অ্যান্ড ইন কনসিডারেশন অফ এ প্রাইস, অ্যান্ড এটা অবশ্যই কি একটা প্রাইজের বিনিময়ে হবে। প্রাইসটা হতে পারে এটা টাকা পয়সা রিলেটেড হতে পারে, ক্রপস হতে পারে, সার্ভিস হতে পারে, অথবা অন্য যে কোনো কিছু হতে পারে যেটা কি একটা নির্দিষ্ট মূল্য আছে। এখানে আমি একটা বিষয় বলে রাখি, ট্রান্সফারর অথবা লিজর বলতে সেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে ব্যক্তি কী করতেছেন, লিজ দিতেছেন, অর্থাৎ জমির মালিক অথবা লিজ দাতা। আর এখানে যে লিজটা গ্রহণ করতেছেন তাকে বলা হয় লিজি অথবা ট্রান্সফারি। দেন এলিমেন্টস অর্থাৎ ইসেনশিয়ালস, যদি এই ডেফিনেশনটাকে ভাঙি আমরা এখানে মোটামুটি 5 থেকে 6টা ইসেনশিয়ালস পাবো অ্যাবাউট লিজ। লাইক যে এখানে কী থাকতে হবে, পার্টি থাকতে হবে, এখানে 2টা পার্টি হতে পারে, তার অধিক পার্টি হতে পারে। সাবজেক্ট ম্যাটারটা অবশ্যই ইমুভেবল প্রপার্টি হবে। দি রাইট টু এনজয়মেন্ট, এটাকে কী করা হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে, অর্থাৎ রাইট টু পজিশনটাকে ট্রান্সফার করা হচ্ছে ইন কনসিডারেশন ফর এ প্রাইস, এটা প্রাইজের বিনিময়ে। অ্যান্ড এই যে লিস্টটা করা হচ্ছে এটা মান্থ টু মান্থ, ইয়ারলি অথবা পারপিচুয়াল অর্থাৎ চিরস্থায়ীভাবে করা যেতে পারে। ক্লাসিফিকেশন অফ লিজ, ক্লাসিফিকেশন অফ লিজ সম্পর্কে এখানে লিজকে 6 ভাগে ভাগ করা হয়েছে। লাইক পারপিচুয়াল লিজ, লিজ ফর এ সার্টেন টার্ম, অ্যানুয়াল লিজ, লিজ ফর লাইফ, টেনেন্সি অ্যাট উইল অ্যান্ড মান্থলি লিজ অর লিজ ফ্রম মান্থ টু মান্থ। এই ক্লাসিফিকেশন অফ লিজ সম্পর্কে আপনারা বাসায় পড়ে নেবেন, ওই একই কথা, কারণ এটা বলতে গেলে আমার ভিডিওটি হয়তো বড় হয়ে যাবে, অবশ্যই এখনও বড় হয়ে যাচ্ছে। নাও গিফট, গিফট সম্পর্কে বলা হয়েছে আন্ডার সেকশন 122 থেকে 129 অফ দি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882-তে। গিফট মানে কি? গিফট মিনস দি ট্রান্সফার অফ ওনারশিপ, অর্থাৎ গিফটের মাধ্যমে কী করা হয়, এখানে ওনারশিপটা ট্রান্সফার করা হচ্ছে বাই ওয়ান পারসন কল্ড দি ডোনর টু দি অ্যানাদার পারসন called the donee, and it must be accepted by the donee or in absence of donee by the any person who authorized by the donee। এখানে কি বলা হচ্ছে, গিফটটা অর্থাৎ গিফটের মাধ্যমে মূলত কী করা হয়, মালিকানা হস্তান্তর করা হয় বাই দি ওয়ান পারসন টু দি অ্যানাদার পারসন। অ্যান্ড গিফট করতে হলে অবশ্যই এটা কী করতে হবে, ভলান্টারিলি হতে হবে অ্যান্ড উইদাউট কনসিডারেশন হতে হবে। এখানে কোনো ধরনের কনসিডারেশন থাকা যাবে না, ভলান্টারিলি হতে হবে। অ্যান্ড যার পক্ষে গিফটটা করা হচ্ছে তার পক্ষ হতে সে এটাকে রিসিভ করবে অথবা অন্য কোনো ব্যক্তি রিসিভ করবে যাকে সে এখানে অথরাইজ করবে ওই গিফটটাকে কী করার জন্য, রিসিভ করার জন্য। ইসেনশিয়ালস, ইসেনশিয়ালস আমরা যদি ডেফিনেশনটাকে ভাঙি এখানে আমরা 5 ধরনের ইসেনশিয়াল পাবো। লাইক এখানে কি, যে ব্যক্তি গিফটটা করতেছে তাকে অবশ্যই ওই প্রপার্টির মালিক হতে হবে। গিফটটা মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে হতে পারে। গিফটটা অবশ্যই ভলান্টারিলি হতে হবে, উইদাউট কনসিডারেশন হতে হবে। অ্যান্ড যে ব্যক্তির কাছে কী করছে, গিফটটা করতেছে সে কম্পিটেন্ট হতে হবে, প্লাস তার পক্ষ থেকে কী করতে হবে, ওই গিফটটাকে রিসিভ করতে হবে। এখানে একটা বিষয় আমি বলে রাখি, আমরা যে মুসলিমদের অধীনে যে হেবা সম্পর্কে পড়েছিলাম বা পড়ি আমরা, ওই হেবা প্লাস আন্ডার দি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের অধীনে গিফট, এই দুইটা একই বিষয়, একই রুলস। ওকে, যে ব্যক্তি গিফট করবেন অর্থাৎ ডোনর, তাকে অবশ্যই গিফটের দিকটাকে কী করতে হবে, এক্সিকিউট করতে হবে, প্লাস অ্যাটেস্টেড করতে হবে অ্যাট লিস্ট
2 witnesses and registration করতে হবে আন্ডার সেকশন 123 ফর দি ভ্যালিডিটি অফ দি গিফট অ্যান্ড এটাকে অবশ্যই কী করতে হবে রিসিভ করতে হবে অন বিহাফ অফ দি ডোনি। গিফট করার ক্ষেত্রে আরও কিছু কন্ডিশনস আছে, যেমন সকলের ক্ষেত্রে কিন্তু গিফট করা যাবে না। কাদের কাদের ক্ষেত্রে গিফট করা যাবে, লাইক গ্র্যান্ড প্যারেন্টস, অনলি প্যারেন্টস, চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, সিবলিংস অর ওয়াইফস, অর্থাৎ এই কতিপয় ব্যক্তিদের ক্ষেত্রে কী করা যাবে গিফট করা যাবে উইথাউট কনসিডারেশন অ্যান্ড ভলান্টারিলি। অন্য ব্যক্তিদের ক্ষেত্রে গিফট করা যাবে না, বিষয়টা কিন্তু এমন নয়। অন্য ব্যক্তিদের ক্ষেত্রেও গিফট করতে পারবেন, কিন্তু এটা অবশ্যই কি উইথ কনসিডারেশন করতে হবে, উইথাউট কনসিডারেশন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার লিগেল যে হেয়ার্সরা আছে তারা কি করবে, এখানে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে। নাও এক্সচেঞ্জ সম্পর্কে আলোচনা করা হয়েছে আন্ডার সেকশন 180 থেকে 121 অফ দি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। এক্সচেঞ্জ মানে কি? এক্সচেঞ্জ মিনস when two persons mutually transfer the ownership of one thing for the ownership of another, অর্থাৎ দুইজন ব্যক্তি মিউচুয়ালি কী করতেছে ট্রান্সফার করতেছে একটি প্রপার্টি ফর দি অ্যানাদার প্রপার্টি, অর্থাৎ একজন ব্যক্তি ট্রান্সফার করতেছে একটা প্রপার্টি এবং সেই ব্যক্তি অন্য একটা প্রপার্টি কী করতেছে ট্রান্সফার করতেছে এই ব্যক্তির নিকট। ফর এক্সাম্পল, মিস্টার শামস কী করলো 5% জমি ট্রান্সফার করলো মিসেস সেবার নিকট, সেবা সেটাকে গ্রহণ করলো, প্লাস সেবা কী করলো তার বিনিময়ে অন্য কোনো জায়গায় 5% জমি কী করলো ট্রান্সফার করলো টু দি শামস, অর্থাৎ প্রপার্টি এগেনস্টে প্রপার্টি ট্রান্সফার করাকে মূলত এক্সচেঞ্জ বলা হচ্ছে। এখানে একটা বিষয় আমি বলে রাখি, যদি প্রপার্টির এগেনস্টে কী করে মানি দেওয়া হয় তাহলে ওইটা কিন্তু এক্সচেঞ্জ হিসাবে বিবেচনা করা হবে না। ফর এক্সাম্পল, এখানে যদি সেবা 5% জমি শামসকে না দিয়ে কী করে 5 লক্ষ টাকা দেয় তাহলে কিন্তু এটা এক্সচেঞ্জ হবে না। সিম্পলি ট্রান্সফার অফ প্রপার্টি ইন এক্সচেঞ্জ অফ অ্যানাদার প্রপার্টি ইজ কল্ড এক্সচেঞ্জ, অর্থাৎ একটা প্রপার্টি করা হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে ইন এক্সচেঞ্জ অফ অ্যানাদার প্রপার্টি, এটাকে মূলত এক্সচেঞ্জ বলা হচ্ছে। এক্সচেঞ্জের ডেফিনেশনটাকে যদি ভাঙি, এখানে আমরা 2 হতে 3টি এলিমেন্টস পাবো। লাইক এখানে কী হতে হবে, অবশ্যই এটাকে ভ্যালিড এক্সচেঞ্জ হতে হবে, অর্থাৎ প্রপার্টি এগেনস্টে অবশ্যই প্রপার্টি দিতে হবে, প্রপার্টির এগেনস্টে মানি দিলে হবে না। অবশ্যই পার্টিদের কী থাকতে হবে, ফ্রি কনসেন্ট থাকতে হবে অ্যান্ড মিউচুয়ালি করতে হবে। অ্যান্ড এক্সচেঞ্জটাকে এই এক্সচেঞ্জের মাধ্যমে যে প্রপার্টিটা ট্রান্সফার করা হচ্ছে এটাকে কী করতে হবে, পরবর্তীতে যার নামে রেজিস্ট্রেশন করে প্লাস মিউটেশন করে নিতে হবে অ্যাজ পার দি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908। তো এই ছিল আজকে আমার আলোচনা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। If you have any questions regarding my today's lesson or any further queries, please let me know in the comment below. Also, if you enjoyed this video, don't forget to click the like button. Have a beautiful day. See you next time. Assalamualaikum and tata.